শহরের কোলাহল থেকে দূরে নারেলা অনেক সুন্দর আর গোছালো একটি গ্রাম। নদীর ওপারে অবস্থিত এই গ্রামে চারদিকে গাছপালা ভরা। নদীর কারণে এখানে পানির কোনো সংকট নেই। এর কারণে চাষাবাদ অনেক ভালো হয়, যার কারণে গ্রামের লোকেদের শহরে যেতে হয় না। কিন্তু কিছু ধনী ঘরের ছেলেরা নদীর ওপারে দূরে শহরের স্কুলে পড়ালেখা করতে যায়। রাজাত এদের মধ্যে একজন ছিল। সে সেখানে শুধু পড়তে যায়নি, বরং সেখানে একটি বড় স্কুল হোস্টেলে থাকা শুরু করে। সেখানেই বড় হয়। বছরে একবার দুইবার গ্রামে আসলেও তাকে আনতে দামি গাড়ি পাঠানো হতো। সে সেজে গুজে বাবু হয়ে সেটিতে চড়ে আসতো আর একই গাড়িতে চড়ে ফিরে যেত। জমিদারের ছেলে বলে কথা, কিন্তু সে আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আমি হচ্ছি নিনা। এখন আপনারা আমার ছোট্টবেলা দেখছেন, কারণ আমাকে দেখতে আপনাদের ধরো আমিও কি বলছি। হ্যাঁ, রাজাত, সে আমার সব থেকে ভালো বন্ধু ছিল। ছোট থাকতে আমরা একসাথে অনেক খেলাধুলা করতাম। খেলা যাই হোক না কেন, সে সব সময় আমার পার্টনার হতো। কিন্তু যেই সে শহরের আবহাওয়াতে বড় হতে থাকলো, আমাকেও ভুলে যেতে লাগলো। একদিন এমন হলো, তার গাড়ি শহর থেকে গ্রামে আসে আর আমি হাতের ইশারা করতে লাগলাম, কিন্তু না সে গাড়ি থামালো না পিছন ফিরে দেখলো। সেদিন আমি অনেক কান্না করেছি। মনে চাচ্ছিল তার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করি, এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার নিনাকে? কিন্তু আমার এত ক্ষমতা কোথায় যে জমিদারের আঙ্গিনায় আমি আমার কদম ফেলবো। এই জন্য নদীর কিনারায় বসে কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম, রাজত এত কিভাবে পাল্টে গেল। কিন্তু ভেবে লাভ কি, সে তো সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। অনেক বছর পার হয়ে যায়, কিন্তু সে গ্রামে আসে না। পরে আমি জানতে পারি রাজাত শহরে একটি সরকারি চাকরি পেয়েছে। এর মানে আমার রাজাত এখন সাহেব হয়ে গিয়েছে। যদিও রাজাত আমাকে ভুলে গিয়েছে, কিন্তু তার এই সফলতায় মনে হয় না আমার থেকে বেশি কেউ খুশি হয়েছে। কিন্তু আমার এই খুশিতে কারো এমন বদনজর লাগে যে গ্রামে একদিন সব পাল্টে যায়। অমাবস্যার রাতে গ্রামের জমিদার গায়েব হয়ে যায় আর সকালে তার লাশ নদীতে ভাসতে দেখা যায়। আর যে রাজাত এত বছরেও গ্রামে আসেনি, সে লাশ নদীতে থেকে বের হওয়ার আগেই চলে আসে। সে তার বাবার লাশ দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। সে বুঝতেই পারছিল না আসলে তার বাবার সাথে এটা কিভাবে হলো। সে গ্রামের এত বড় জমিদার ছিল, কারো মধ্যে এত সাহস নেই যে তার সামনে কেউ জোরে কথা বলবে। তাহলে তার বাবার লাশ নদীতে কি করে? কি ভাবছো রাজত? কাকা, আমার বাবার সাথে এটা কি হলো? নদীর অভিশাপ লেগেছে তার। অমাবস্যার রাতে এখান দিয়ে যাচ্ছিল। 30 দিন এখানে খেলে বড় হয়েছি, কোথায় আমার তো কোনোদিন অভিশাপ লাগেনি। তখনের সময় ভিন্ন ছিল, এখন এখানে সব পরিবর্তন হয়ে গিয়েছে। গত কিছু বছর ধরে এই নদী গ্রামের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। না জানি কত লোকের জীবন অমাবস্যার রাতে এই নদী নিয়ে গিয়েছে। এই সব মিথ্যে, আমি নিজে খোঁজ নেব। আমার বাবার হত্যার পিছনে কে আছে? এখন অন্তিম সংস্কারের প্রতিশ্রুতি করুন। রাজাত এখন অনেক পাল্টে গিয়েছে। এইবার তো তাকে দেখে তার সামনে যায়নি, দূর থেকে তার পরিবর্তিত রূপ দেখছিলাম। না জানি কেন তাকে দেখে আমার ভয় হচ্ছিল। তার মুখে আমি বড় জমিদারের রূপ দেখছিলাম। সে নদীর কিনারে তার বাবার শেষ কার্য সম্পাদন করে আর সবার সাথে তার বাসায় চলে যায়। কিন্তু রাজাদের অবস্থা এমন হয়ে যায় যে সে রাতেও ঘুমাতে পারে না, কারণ রাত দিন সে একটি কথাই ভাবছিল, আসলে তার বাবার মৃত্যু কি করে হলো, আর লোকেরা সে নদীকে অভিশপ্ত কেন বলে। সেই রাতেই রাজাত তার বাইক বের করে আর এই মধ্যরাতেই নদীর ধারে চলে যায়। রাজাত
প্রথমবার এই ব্রিজে আসেনি, সে এর আগেও অনেকবার এই ব্রিজে এসেছে। কিন্তু এইবার নদী থেকে নিয়ে ব্রিজ পর্যন্ত সবকিছু এলোমেলো হয়ে আছে। নদীর উপর কুয়াশা এমন ভাবে ছিল যেন গরম পানি ভাপ উঠছে। রাজা তার পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে আর জ্বালিয়ে তা পান করতে থাকে। আমিও সেই সময় ব্রিজের অন্যদিকে দাঁড়িয়েছিলাম আর ইচ্ছে করছিল এক্ষুনি দৌড়ে যাই আর জড়িয়ে ধরে বলি, এটা আমি রাজার, তোমার নীলা। কিন্তু রাজাদের কাছে যাওয়ার আগে সেখানে একটি গাড়ির শব্দ আসে আর ব্রিজের কাছে এসে থেমে যায়। তার মধ্য থেকে রাজাদের কাকা বের হয় আর বলে, রাজু, তো এত রাতে এখানে কেন এসেছো? বাড়ি ফিরে চলো। দেখতে এসেছি কাকা, এমন কোন অভিশাপ যা আমার বাবাকে মেরে ফেলেছে। আমি বলছি না বাড়ি ফিরে চলো, এখন গাড়িতে বসো। কাকার আওয়াজ এবার অনেক জোরে ছিল, কিন্তু রাজা যতই বড় জমিদারের ছেলে হোক, কাকাকে তার বাবার মতোই শ্রদ্ধা করে। তাই সে সিগারেট নদীতে ফেলে দেয় আর গাড়িতে বসে বাড়ি চলে যায়। পরদিন সকালে সে তার বন্ধুদের সাথে দেখা করে, যাদেরকে সে ছোট থাকতে শহরে যাওয়ার কারণে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন রাজা নিজে হেঁটে তাদের সাথে দেখা করতে যায়। একজন বন্ধুর অধিকারে তারা অভিমান করতেই পারত, কিন্তু তাদের অবস্থান এই বিষয়ের অধিকারই দেয় না। আর তারা আবারও এক পলকে রাজাদের সাথে মিলে যায়, এমন ভাবে যেন এর আগে তাদের সাথে কিছুই হয়নি। যদিও রাজাত খারাপ নয়, কিন্তু এইবার যখন সে তার বন্ধুদের সাথে কথা বলা শুরু করে, আসলে তাদের জন্য না, তার বাবার মৃত্যুর রহস্যের খোঁজ পেতে। এরপর রাজাত জানতে পারে শুধুমাত্র তার বাবা নয়, আরো অনেকের জীবন গিয়েছে। সে অভিশপ্ত ব্রিজের কারণে 5 বছর ধরে প্রতি অমাবস্যার রাতে কেউ না কেউ মারা গিয়েছে আর তাদের লাশ ব্রিজের নিচে পেয়েছে। আর রাজাদের বাবা এই বছরের শিকার হয়েছে। এটা জানার পর রাজা সেই সকল ব্যক্তির পরিবারের সাথে দেখা করে যাদের লাশ ব্রিজের নিচে পাওয়া গিয়েছে। সেই রাস্তাতে আমার ঘর ছিল। আমার ঘরটি দেখে রাজাত হঠাৎ তার বাইক থামায় আর আমার ঘর দেখে তার চোখ বন্ধ করে নেয়। কিন্তু কেন? সে কি আমার গরিব ঘর দেখতে চাচ্ছিল না, নাকি ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে করছে যখন ঘরের বাইরে এসে আমাকে ডাকতো? যাই হোক, তাকে আমার ঘরের বাইরে দেখে বুকে কেমন যেন করছিল আর আমার শ্বাস আরো ঘন হয়। যখন সে আমার ঘরের দরজার দিকে এসে কড়া নাড়তেই যাচ্ছিল, কিন্তু না জানি তার কি হয়েছে, সে কড়া না নেড়েই চলে যায়। আমার খুশি হঠাৎ করে কষ্টের রূপ নেয়। সে আমার সাথে দেখা না করে কেন চলে গিয়েছে? এখানে রাজা মৃত্যুর রহস্য খুলতে ব্যস্ত। সেদিকে রাজাদের কাকা যে কোনোভাবে অঘরী নান্দার সাথে দেখা করতে চাচ্ছিল। সে যে কোনোভাবে নদীর অভিশাপকে শেষ করতে চায়, যেন গ্রাম সুরক্ষিত হতে পারে। রাজা যখন তার তথ্য সব একত্র করে, জানতে পারে মারা যাওয়া সব লোক তার বাবার সাথে কোনোভাবে কানেক্টেড, আর তারা তার বাবার অনেক কাছের লোক ছিল, যারা গত কিছু বছর ধরে তার বাবার সুরক্ষায় নিয়োজিত ছিল। তাহলে নদীর অভিশাপে এই 5 জন কেন মারা গেল, যারা একে অপরকে আগে থেকেই জানতো? এই বিষয়ে জানতে মধ্যরাতে আবার রাজা সেই ব্রিজে যায়, যেখানে আগে থেকেই একটি মেয়ে ছিল। তার চেহারা তো দেখা যাচ্ছিল না, কিন্তু মেয়েটিকে দেখে রাজা তার সিগারেট ভেতরে রেখে দেয়। এরপর মেয়েটির দিকে এগিয়ে বলে, শোনো, এত রাতে তুমি এখানে কি করছো? তুমি জানো না এই নদীর ব্রিজ অভিশপ্ত? যদি এটি সত্যি হয়, তাহলে তুমি এখানে কি করছো? নীনা, তুমি? রাজাদের মুখে আমার নাম শুনে আমার চোখে পানি চলে আসে, কারণ ব্রিজে দাঁড়িয়ে থাকা মেয়েটি আমি ছিলাম। রাজা শুধু আমার আওয়াজে আমাকে চিনে ফেলে, আর যখন আমি তার দিকে ঘুরে তাকাই, তার মুখে এমন হাসি ফুটে ওঠে
যেন সে অনেক বড় কিছু অর্জন করেছে। তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল যে সে আমাকে তার বুকে জড়িয়ে নিতে চায়, আর আমিও। কিন্তু আমরা কেউই এটা করতে পারছিলাম না। আমাকে মাফ করে দাও নীনা। কিসের জন্য ক্ষমা চাইছো রাজা? এত বছর ধরে তোমার থেকে দূরে ছিলাম, তোমার সাথে দেখা করার চেষ্টা করিনি। এখন অনেক দেরি হয়ে গিয়েছে রাজা। কেন? তুমি কি এখন অন্য কাউকে ভালোবাসো? নাকি তোমার বিয়ে হয়ে গিয়েছে? নাকি নীনা, এমন একটা দিন কাটেনি যেদিন তোমাকে মনে করিনি। শুধু বাধ্য ছিলাম আমার বংশ নিয়ে, যা আমাকে তোমার থেকে দেখা করতে বাধা দিত। এজন্য আমি এই গ্রামে আসাই বন্ধ করে দিয়েছি, যেখানে আমি তোমার সাথে দেখাই করতে পারবো না। কিন্তু এখন আর না, এইবার আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব সারা জীবনের জন্য। রাজাদ এই বলে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত জড়ো করে আর চোখ বন্ধ করে। আর যখন তার চোখ খুলে, তখন তার সামনে আমি, অর্থাৎ নীনা নই, বরং রাজাদের চাচা আর অঘরী নান্দা ছিল। নীনা কোথায়? এখানে কেউ ছিল না বাচ্চা, তুই মায়াজালে ভেসে আছিস। কাকা, কে এই ভণ্ড? আর কোন মায়াজালের কথা বলছে? মূর্খ, আমি নন্দা, অঘরী নন্দা। আর তুই যে নীনার কথা বলছিস, এ তো এই দুনিয়াতে আর নেই। আরে কি বলছো তুমি? নীনা এই মাত্র আমার সামনে ছিল। কাকা, এখন আমাকে নীনা থেকে কেউ আলাদা করতে পারবে না। বাবা, আপনি কিছু একটা করুন। এই নীনার জন্য আমার বড় ভাইটাও চলে গিয়েছে, আর এখন আমার ভাতিজাও সেদিকে। আপনি সেই নীনার আত্মাকে শেষ করে দিন, আর এই ঘটনাও শেষ করুন। আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে দেব। আরে কালমুখী, নন্দারা কখনো টাকার লোভ করে না। নন্দা কাজ করে লোকদের কল্যাণের জন্য। পাপী ছিল তোর ভাই, আর আমি নীনার আত্মাকে শেষ করব না, বরং তাকে মুক্তি দেব। কারণ তার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। নীনার সাথে অন্যায়? এটা আপনি কি বলছেন? বাচ্চা, তুই আমাকে জানিস না। আমি নন্দা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানার ক্ষমতা রাখি। তোর সাথেও অন্যায় হয়েছে। তোর বাবা যা নীনার সাথে করেছে সেটি অনেক বড় অন্যায়। এই বলে অঘরী নন্দা গিয়ে রাজাদের মাথায় হাত বোলায়, আর রাজাদ সোজা অজ্ঞান হয়ে ব্রিজে পড়ে যায়। আর তার আত্মা ঠিক সেই দিন পৌঁছে যায় যে দিন থেকে এই সব শুরু হয়েছিল। সেদিন আমার শেষ দিন ছিল, যেটি মৃত্যুর পরে আমি ভুলতে পারিনি। গ্রামের স্কুলে 26শে জানুয়ারির অনুষ্ঠান হচ্ছিল। আমিও সেখানে বাচ্চাদের পড়াতাম। পতাকা উত্তোলনের জন্য জমিদার স্কুলে আসে। সে পতাকা উত্তোলন করে সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানায়। সে আমার কাজ দেখে অনেক খুশি হয়, আর যেতে যেতে আমাকে বলে, বাচ্চাদের অনেক কিছু শিখিয়েছ তুমি। মনে হচ্ছে বাচ্চাদের ভালো শিক্ষার জন্য দূরে যেতে হবে না। তার মুখে নিজের প্রশংসা শুনে আমি অনেক খুশি হয়েছি। এরপরে সে আমার কাছে আমার নাম জিজ্ঞাসা করে। এরপর যখনই আমার নাম নীনা বলি, সে রেগে লাল হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আমি বুঝতেই পারলাম না আসলে তার আমার নাম শুনে এত রাগ কেন হলো। যাই হোক, আমি আমার ঘরে চলে যাই। তারপর সবকিছু নর্মালি চলছিল। এরপর আমাবস্যার রাত আসে, আর সেই রাতে বড় জমিদারের 4 লোক আমার বাড়ি আসে আর আমাকে জোর করে তুলে নদীর কিনারে নিয়ে যায়, যেখানে জমিদার আগে থেকে একটি খাটে হুক্কা লাগিয়ে বসেছিল। সেই 4 লোক আমাকে তার কাছে দাঁড় করায়। নীনা, কি জাদু চালিয়েছিস তুই আমার ছেলের উপর? তোর আগে আমার কোনো কথাই শোনে না, তোকেই বিয়ে করার জন্য বসে আছে, কিন্তু তোর সেই ক্ষমতা নেই যে তুই আমার ছেলের বউ হবি। হ্যাঁ, দাসী হতে পারিস আমার,
এখন কাপড় খুলে আমার সাথে আয়। আপনি এত নিচু মনের মানুষ আমি জানতাম না, যেতে দিন আমাকে। কাপড় খোল শালির ঘরে শালি, আর আমার খাটে এনে দে। জমিদার এই বলতেই জমিদারের 4 লোক আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর শরীর থেকে আমার কাপড় ছিঁড়ে জমিদারের সামনে মাংসের টুকরোর মতো ফেলে দেয়। এরপর আমার চিৎকারে পুরো নদী কেঁপে ওঠে। কিন্তু জমিদারের সাথে সাথে সেই 4 লোকেরও আমার উপর কোনো মায়া হয় না। আর জমিদারের যাওয়ার পরে সেই 4 লোকেরাও আমার সাথে ততক্ষণে পৈশাচিক আচরণ করে যতক্ষণ আমার জীবন ছিল। এরপর আমাকে নদীতে ফেলে দেয়। আমি অনাথ ছিলাম, তাই কেউ খোঁজ নেয়নি। তাই আমি নিজেই আমার প্রতিশোধ নেওয়া শুরু করি, যা বড় জমিদারের মৃত্যুর সাথে সম্পূর্ণ হয়। এসব সত্য জানার পর রাজাদের জ্ঞান ফিরে আর আমার নাম নিয়ে সে কান্না করতে থাকে। কান্দিস না বাচ্চা, এটা বাবার করা অন্যায়ের ভর্তুকি দেওয়ার সময়। আমার এখানে কোনো কাজ নেই, ওর তোকে প্রয়োজন। ওর অন্তিম কার্য সম্পাদন কর আর ওকে মুক্তি দে। এই বলে অঘরীনন্দা সেখান থেকে চলে যায় আর রাজা কান্না করতে থাকে। সকালে সূর্য ওঠার সাথে সাথে সে তার বন্ধুদের সাথে আমার লাশ খুঁজতে লাগে। আর আমার অর্ধগলিত লাশ পাওয়ার পর সেটি জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তার এই ভালোবাসা দেখে আমার আত্মাও কাঁদছিল। রাজাদ অনেক সম্মানের সাথে আমার অন্তিম সংস্কার করে। এরপর আর কোনো দিন শহরে যায় না। আজ 50 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সে আজ পর্যন্ত বিয়ে করেনি। আমার নামে স্কুল ওপেন করে গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ার সুযোগ করে দিয়েছে। আর প্রতি রাতে নদীর কিনারে বসে আমার অপেক্ষা করতে থাকে। যে কোনো দিন হয়তো আলোতে তার কাঁধে মাথা রেখে বসবো। আমি সবসময় তার সাথেই থাকি, শুধু সে আমাকে দেখতে পায় না। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।